আজকে আমরা এই ভিডিওতে এমন একটা সেন্টেন্স নিয়ে আলোচনা করব যে সেন্টেন্সটা আমরা খুব ছোটবেলা থেকে একটু বেশি পরিমাণে শুনে আসছি। ইভেন আমাদের ডেইলি কনভারসেশনেও আমরা এই ধরনের সেন্টেন্স একটু বেশি ব্যবহার করি, স্পেশালি ইন স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশে আমরা এই ধরনের সেন্টেন্স একটু বেশি ব্যবহার করি রাদার দ্যান রিটেন ইংলিশ। রিটেন ইংলিশেও ব্যবহার করি, বাট স্পোকেন ইংলিশে একটু বেশি ব্যবহার করি। তো এই ধরনের সেন্টেন্সই হলো ইম্পারেটিভ সেন্টেন্স। And in this video, we're going to talk about the sentence structure of imperative sentence in affirmative form. আর এই ভিডিওটা হলো, এই ক্লাসটা হলো আমাদের sentence structure series এর part 5 class. So hey there, this is me Moshumi. Welcome back to my channel Educare Junction. Here you learn English through Bengali. So without any further delay, let's start the class. First, we have to know that what is an imperative sentence. Well, imperative sentences are those types of sentences which are used to make a request or give a comment or order or a suggestion or offer or advice, etc. etc. অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা বুঝি যে সেন্টেন্সের মাধ্যমে আমরা কোনো আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, অনুমতি, প্রস্তাব ইত্যাদি ইত্যাদি বুঝতে পারি, সেই ধরনের সেন্টেন্সই হয়ে গেল ইম্পারেটিভ সেন্টেন্স। এবার এই ইম্পারেটিভ সেন্টেন্সটা এসছে ল্যাটিন শব্দ ইম্পায়ার থেকে। আর ইম্পারেটিভ শব্দটার অর্থ হলো আদেশ বা আবশ্যক। অর্থাৎ কোনো কাজ আবশ্যক হলে সেটা করানোর জন্য হয় আমরা আদেশ দিই, নাহলে উপদেশ দিই, নাহলে অনুরোধ করি, নাহলে প্রস্তাব দিই, ইত্যাদি ইত্যাদি কিছু না কিছু করি। সেই ধরনের সেন্টেন্সই হলো ইম্পারেটিভ সেন্টেন্স। এবারে যেমন আমি বলেছিলাম যে আমরা ছোটবেলা থেকেই এই ধরনের সেন্টেন্স একটু বেশি পরিমাণে শুনে আসছি। যেমন দেখা যাক, যেমন আমরা যখন ছোটবেলায় ছিলাম বাবা মারা আমাদের কি বলতেন যে ঘুম থেকে উঠে পড়ো, হাত মুখ ধুয়ে নাও, খাবার খেয়ে নাও, বই পড়ো, জোরে জোরে পড়ো, সুন্দর করে লেখো, কারোর সাথে ঝগড়া করো না, ইত্যাদি ইত্যাদি। ইভেন এখনও আমাদের ডেইলি কনভারসেশনে আমরা কিন্তু এই ধরনের সেন্টেন্স ব্যবহার করি। যেমন দরজাটা বন্ধ করো, জানলাটা খোলো, বা আমাকে কাজটা করতে দাও, চলো পিকনিকে যাই, বা দয়া করে আমাকে একটি পেন দিন বা কলম দিন। এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা আমাদের ডেইলি লাইফে প্রচুর ব্যবহার করে থাকি। এবারে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের সেন্টেন্স স্ট্রাকচারটা জানবো। ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করবো আমরা এই ভিডিওতে। Well, before starting the sentence structure of imperative affirmative sentence, we have to know the speciality of imperative sentence. অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে এমন কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো অন্য সেন্টেন্সে নেই। তো সেই বৈশিষ্ট্যগুলো আমাদের দেখে নিতে হবে। যেমন প্রথমটা আমরা দেখছি যে সাবজেক্ট ইউ অলওয়েজ রিমেইনস আন্ডারস্টুড। অর্থাৎ সাবজেক্ট তো আমরা বাক্যতে বুঝতে পারি না যে কে সাবজেক্ট, বাক্যের কর্তাকে আমরা বুঝতে পারি না। যেমন দরজাটা বন্ধ করো, জানলাটা খোলো, এখানে যেমন বুঝতে পারছি না যে সাবজেক্টটা কে। অ্যাকচুয়ালি ইম্পারেটিভ সেন্টেন্স অলওয়েজ অ্যাড্রেসেস ইউ। অর্থাৎ আমি তোমাকেই কাজটা বলছি, বাট তোমার নাম না নিয়ে। তো একটু ট্রিকি, ইজন্ট ইট? তো এই ধরনের সেন্টেন্সই হয়ে যায় ইম্পারেটিভ সেন্টেন্স, যেটা ইম্পারেটিভ সেন্টেন্সেরই একটা বিশেষ বৈশিষ্ট্য, যেখানে সাবজেক্টে আমরা বুঝতে পারি না কিন্তু সাবজেক্ট থাকে, সেটা হলো ইউ, আর যেটা সবসময় আন্ডারস্টুড অর্থাৎ উজ্জ্ব থাকে। এটা হলো ফার্স্ট একটা স্পেশালিটি। আর এখানে স্পিকার ইজ অলওয়েজ ফার্স্ট পারসন, আর স্পিকার হয় সবসময় ফার্স্ট পারসন, মানে আই হতে পারে কিংবা উই হতে পারে। নেক্সট বলেছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, মানে অর্থাৎ এই ধরনের সেন্টেন্সে আমরা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি, আর কোনো টেন্সই ব্যবহার করি না। নেক্সট দেয়ার ইজ নো অক্সিলারি ভার্ব। এবার দেয়ার ইজ নো অক্সিলারি ভার্ব, এটা ইম্পারেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বলছি। দেয়ার ইজ নো অক্সিলারি ভার্ব ইন দিস টাইপস অফ সেন্টেন্সেস। এই ধরনের সেন্টেন্সে কোনো কিন্তু অক্সিলারি ভার্ব থাকে না, যদিও এরও এক্সেপশনস আছে। যেমন ইউও বাক্যতে থাকে না, কিছু কিছু বাক্যে আবার ব্যবহারও হয়, সেটা এক্সেপশনসের মধ্যেই পড়ে। তেমনই অক্সিলারি ভার্ব জেনারেলি ইউজ হয় না, এটাই রুল, কিন্তু কিছু কিছু বাক্যতেও আমরা ব্যবহার করি। নেগেটিভ ওয়ার্ডে তো অবশ্যই অক্সিলারি ভার্ব থাকে, ডু, নট, তারপরে মেন ভার্ব থাকে। তো কিন্তু অ্যাফার্মেটিভেও আমরা কোথাও আমরা এক্সট্রা ডুইং ওয়ার্ড ব্যবহার করে থাকি, সেটাই হয়ে যায় অক্সিলারি ভার্ব, যদিও সেটা এক্সেপশনসের মধ্যে পড়ে। এবারে চলে আসছে মেইন ভার্ব ইজ অলওয়েজ ইন বেস ফর্ম, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্মে থাকে। মেইন ভার্ব কিন্তু আর অন্য কোনো ফর্মে থাকতে পারে না, একদমই ভার্বের বেস ফর্মে থাকবে। অর্থাৎ পাস্ট টেন্সে তো থাকবেই না, ইভেন প্রেজেন্ট টেন্সেও আমরা অনেক সময় দেখি যে এস যুক্ত থাকে, ইএস যুক্ত থাকে, বা
আইএনজি যুক্ত থাকে, তো এই ধরনের কিছুই না, একদম ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম। এবার বলেছে ওয়ান ওয়ার্ড ক্যান বি ওয়ান সেন্টেন্স। এটা আমরা ইম্পারেটিভ সেন্টেন্সেই দেখি যে একটা ওয়ার্ড দিয়ে কিন্তু আমরা একটা বাক্য তৈরি করতে পারি। বাকি অন্যান্য যে সেন্টেন্সগুলো আছে তাতে মিনিমাম সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্টের সঙ্গে ভার্ব দরকার, মানে এই দুটো টার্মস থাকতেই হবে, না থাকলে আমরা কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারি না। বাট ইম্পারেটিভ সেন্টেন্স হলো এমন একটা সেন্টেন্স যেখানে আমরা একটা ওয়ার্ড দিয়ে একটা বাক্য তৈরি করতে পারি। যেমন কাম, কাম মানে এসো, বা গো মানে যাও, মানে তোমরা যেও না, তোমরা থাকো, আমি জাস্ট এক্সাম্পল দিলাম। মানে এই ধরনের ওয়ান ওয়ার্ড যার মানে রয়েছে, মানে একটা ভার্ব, সেটাতেই একটা সম্পূর্ণ একটা বাক্য তৈরি হয়ে যায়। তো এইগুলো শুধুমাত্র ইম্পারেটিভ সেন্টেন্সেরই বৈশিষ্ট্য, যেগুলো অন্য কোনো সেন্টেন্সে থাকে না। Now we are coming to the sentence structure of imperative affirmative sentence, and এই sentence structureটা করব আমরা verb to be দিয়ে। verb to be দিয়ে এই কারণে আমি করছি, যদিও imperative সেন্টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার মোটামুটি একই টাইপেরই হয়, কিন্তু বি ভার্বটাকে আমি স্পেশালি এই কারণে নিয়েছি কারণ আমাদের মধ্যে একটা ধারণা থাকে যে বি ভার্ব আবার মেইন ভার্ব হতে পারে। ইয়েস, বি ভার্বও মেইন ভার্ব হয়, সেটা কিন্তু আমরা জানি, আগেও জেনেছি যে বি ভার্ব কিন্তু মেইন ভার্বও হিসাবে ব্যবহৃত হয়। তো এখানে মেইন ভার্ব হিসাবে যে বি ভার্বের একটা হিউজ প্রয়োগ আছে, সেই কারণে আমি বি ভার্বটাকে আলাদা করে একটা সূত্রের মধ্যে রেখেছি যে বি ভার্ব দিয়েও ইম্পারেটিভ সেন্টেন্স প্রচুর তৈরি হয়। এবার এর আগেও যেহেতু আমরা বলেছিলাম যে এই ধরনের সেন্টেন্সে, মানে ইম্পারেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা অক্সিলারি ভার্ব সেরকম ইউজ করি না, ডিরেক্টলি মেন ভার্বই ইউজ করি, এবং মেন ভার্ব যেটা থাকে সেটা ভার্বের ফার্স্ট ফর্ম হয়। এবার বি ভার্ব তো অনেক কিছু হয়, am is are, প্রেজেন্টে, পাস্টে was were, ফিউচারে will be, shall be, এছাড়াও বি হয়, বিন হয়, বিইং হয়, মানে প্রচুর রয়েছে। তাহলে এগুলোর মধ্যে বেস ফর্ম কোনটা? বি ভার্বের বেস ফর্ম হলো বি, বিই, এটাই হলো বি ভার্বের বেস ফর্ম এবং ফার্স্ট ফর্ম এটাই। তাহলে আমাদের ফর্মুলাতে প্রথমে আমরা বি, ডিরেক্টলি বি কথাটাই লিখে দেবো যে ফর্মুলাতে আমরা বিটাই ব্যবহার করব। তারপরে আদার্স, এখানে আমি অবজেক্ট ইউজ করছি না এই কারণে, কারণ আমাদের রেস্ট পোর্শনে অবজেক্ট নাও থাকতে পারে, সেখানে কমপ্লিমেন্ট থাকতে পারে, অ্যাডভার্বিয়ালস থাকতে পারে, তো আমরা অবজেক্ট কথাটা লিখবো না। অবজেক্টও থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, অ্যাডভার্বিয়াল থাকতে পারে, তো সেই কারণে আমি এখানে আদার্স দিলাম, দেন ফুল স্টপ। ওকে, তারপরে আমরা কিছু এক্সাম্পলস এখানে রেখেছি, দেখা যাক প্রথম এক্সাম্পলটা কি বলেছে। সৎ হও, সৎ হও, তাহলে প্রথমে আমাদের কি বসাতে হয়? বি বসিয়ে দিলাম, এবং সৎ ইংলিশ হলো অনেস্ট, বি অনেস্ট। ওকে, সাবধান হও, এগেইন বি ভার্বের বেস ফর্ম বি, দেন সাবধান হও, সাবধান ইংলিশ কেয়ারফুল, be careful. Next, দয়ালু হও, দয়ালু হও, হও এর ইংলিশ আগে আমরা বসাবো বি, দেন দয়ালু ইংলিশ কাইন্ড। নেক্সট, বাস্তববাদী হও, বাস্তববাদী হও তাদেরই বলা হয় যারা সবসময় অবাস্তব কিছু নিয়ে চিন্তা করে, স্বপ্নের মধ্যে থাকে বা কাল্পনিক জগতে থাকে, তাদেরকে বলা হয় একটু বাস্তববাদী হও। তো সেক্ষেত্রে আমরা এরকম ইউজ করতে পারি। তাহলে আমরা ট্রান্সলেটটা করি কিরকম হবে? বি রিয়েলাইস্টিক, বি রিয়েলিস্টিক মানে বাস্তববাদী হও। নেক্সট, সক্রিয় হও, এগেইন আমরা বি ভার্বটাকে আগে বসাবো, হও এর জন্য বি ভার্ব, তারপর সক্রিয়র জন্য অ্যাক্টিভ, বি অ্যাক্টিভ। হয় না, আমরা অনেক কাজ করতে করতে এনার্জি লস হয়ে গেছে, তখন আমাদের কেউ না কেউ অ্যাডভাইস দেয় যে সক্রিয় হও, বি অ্যাক্টিভ। নেক্সট, মনোযোগী হও, সেম একই রকম ভাবে পড়াশোনাতে আমাদের কারোরই মন থাকে না, সেখানে আমাদের প্যারেন্টসরা, টিচার্সরা কনস্ট্যান্টলি বলতে থাকেন যে মনোযোগী হও, সেক্ষেত্রে আমরা কি বলি? বি অ্যাটেন্টিভ, বি অ্যাটেন্টিভ। আরো 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 অনেক এক্সাম্পলস আছে বি ভার্ব দিয়ে প্রচুর। এটাকে আমি সেপারেটলি এই কারণে করছি যে বি ভার্বটাও মেইন ভার্ব, একদম অ্যাকশন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব যাই বলা হোক সেই রকম ভাবেই ইউজ হয়। সো দিস আর দ্য সাম এক্সাম্পলস অফ বি ভার্ব ইন ইম্পারেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্স। নাও উই আর কামিং টু ভার্ব টু হ্যাভ।
ভার্ব টু হ্যাভ অনুযায়ী আমাদের ইম্পারেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সেন্টেন্স স্ট্রাকচারটা কিরকম হয়, একদম সেম বি ভার্বের মতনই। এখানে প্রথমে হ্যাভ ভার্বের বেস ফর্ম মানে হ্যাভই হয়, তাই আমরা হ্যাভ বসালাম। তারপরে আদার্স, যেমন বি ভার্বে আদার্সে মোস্টলি ছিল অ্যাডজেক্টিভ। একটু মনে করে দেখো, যেমন বি অনেস্ট, বি অ্যাক্টিভ, বি অ্যাটেন্টিভ, ওগুলো সব ছিল অ্যাডজেক্টিভ। অ্যাটেন্টিভ, অনেস্ট, অ্যাক্টিভ, এগুলো সব অ্যাডজেক্টিভ ছিল। আর এখানে মেনলি হ্যাভ ভার্বের পরে যে আদার্সটা হয় সেটা হচ্ছে এখানে নাউন হয়। তার মানে নাউন হলে এটা অবজেক্ট হবে, আর ওখানে অ্যাডজেক্টিভ ছিল মানে ওটা ছিল কমপ্লিমেন্ট। সো এবার আমরা সেন্টেন্সগুলো তৈরি করি। প্রথম যে সেন্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে ধৈর্য ধরো। ধৈর্য ধরো বা ধৈর্য রাখো, বোথ আর সেম। তো এগুলোর ক্ষেত্রে আমরা হ্যাভ ইউজ করি। ধৈর্য ধরো আমরা কখন বলি, যে কোনো কাজ করতে করতে আমরা ধরো ফেড আপ হয়ে গেলাম, মানে আর ইচ্ছা নেই, সেক্ষেত্রে আমাদের সামনেজন হয়তো আমাদেরকে অ্যাডভাইস দেন যে ধৈর্য ধরো, মানে এত তাড়াতাড়ি হার মেনে নিলে হবে না। তো এটার জন্য আমরা ইংলিশ কি ব্যবহার করি, হ্যাভ পেশেন্স। হ্যাভ পেশেন্স। পেশেন্স হলো কিন্তু একটা নাউন ফর্ম, পেশেন্টের নাউন ফর্ম হলো পেশেন্স। এবারে মজা করো, মজা করার জন্য আমরা প্রথমে হ্যাভ ইউজ করি, হ্যাভ। দেন মজা করা ইংলিশ হচ্ছে ফান, হ্যাভ ফান। নেক্সট, উচ্চাকাঙ্ক্ষা রাখো। এটা আমাদের সমস্ত স্টুডেন্টসদেরকে আমরা বলি যে উচ্চাকাঙ্ক্ষা রাখাটা খুব দরকার। প্রত্যেকের লাইফে উচ্চাকাঙ্ক্ষা রাখতেই হয়, না হলে আমরা সেই রকম লেভেলে যেতে পারি না। তো সবাইকে কিছু না কিছু আকাঙ্ক্ষা রাখতে হয়, সেটাকে হাই রাখতে হয়, সেই জন্যই বলা হয় উচ্চাকাঙ্ক্ষা। এবং উচ্চাকাঙ্ক্ষাকে ইংলিশে আমরা বলি অ্যাম্বিশন। তাহলে এটাকে আমরা কি বলবো, হ্যাভ অ্যাম্বিশন। নেক্সট, বিশ্বাস রাখো। আমরা সব কিছুতেই খুব তাড়াতাড়ি আমাদের ধৈর্য হারিয়ে ফেলি, মানে বিশ্বাস চলে যায় কোনো কিছু না হলে। সেক্ষেত্রে আমরা আমাদেরকে কেউ না কেউ তখন অ্যাডভাইস করে যে বিশ্বাস রাখো। এক্ষেত্রে আমরা কি বলতে পারি, হ্যাভ ফেথ কিংবা হ্যাভ ট্রাস্ট, যেটা খুশি বলতে পারি। তো আমরা এখানে লিখছি হ্যাভ ফেথ। নিচের সেন্টেন্সটা ঠিক একই রকম, ভগবানের উপরে বিশ্বাস রাখো। আমাদের লাইফে অনেক কিছু খারাপ পরিস্থিতি আসে, তারপরেও আমাদেরকে সেটাকে স্ট্রাগল করে পেরোতে হয়। সে সময় আমাদের তখনও কেউ না কেউ অ্যাডভাইস করে যে ভগবানের ওপরে বিশ্বাস রাখো, বা এটা আমাদেরও মাথায় রাখতে হবে যে তোমরাও ভগবানের ওপরে বিশ্বাস রাখবে। তো এটার ক্ষেত্রে কিরকম সেন্টেন্স হয়, যে হ্যাভ ফেথ আমরা দেখলাম বিশ্বাস রাখার জন্য হ্যাভ ফেথ রেখেছি, তাহলে ভগবানের উপর, তাহলে তার সঙ্গে হবে কিছু অ্যাড হবে, হ্যাভ ফেথ অন গড। Have faith on God. God এর জি বড় হাতের ইউজ করা হয়। আচ্ছা, নেক্সট, উৎসাহ রাখো। উৎসাহ রাখো, এটাও সেম একই রকম। আমরা যখনই কাজে এনার্জি আমাদের কমে যায় তখন হয়তো আমাদের কেউ অ্যাডভাইস করে যে উৎসাহ রাখো। উৎসাহ মানে এখানে উদ্যম। উৎসাহ রাখো, এটাকে আমরা ইংলিশে বলবো হ্যাভ enthusiasm. হ্যাভ enthusiasm. ওকে, তো এইখানে মোটামুটি আমরা যা আদার্সে ব্যবহার করলাম এগুলো মোটামুটি নাউন। এই নাউনটাই হলো অবজেক্ট এই সেন্টেন্সে। আগে যেমন অ্যাডজেক্টিভ ছিল, অ্যাডজেক্টিভটা সেন্টেন্স মানে বি ভার্বের কথা বলছি, ভার্ব টু বিতে আমরা আদার্সে পেয়েছিলাম অ্যাডজেক্টিভ, সেটা ছিল ওই সেন্টেন্সের কমপ্লিমেন্ট। আর এখানে আদার্সে আমরা পেলাম নাউন, এগুলো হলো এই সেন্টেন্সের অবজেক্ট। যেই কারণে আমি শুধু আদার্স লিখি। আদার্স মিনস অবজেক্টও হতে পারে, কমপ্লিমেন্টও হতে পারে, অ্যাডভার্বিয়ালস হতে পারে। এবারে আমরা আলোচনা করব এমন কিছু সেন্টেন্স নিয়ে যেগুলো কিছু না কিছু আদেশ বোঝায়, অর্থাৎ অর্ডার ইন্ডিকেট। তো আমরা অর্ডারের কিছু অর্ডারের সেন্টেন্স স্ট্রাকচারটা কিরকম হয়, প্রথমে হয় V1 দেন আদার্স। V1 মিনস ভার্বের ফার্স্ট ফর্ম, অর্থাৎ ভার্বের বেস ফর্ম। এবার আমরা যে বি ভার্ব আর হ্যাভ ভার্ব করেছিলাম সেটাও কিন্তু সেম একই রুলেই হয়েছিল। ওটা আমরা সেপারেটলি এই কারণে করলাম যেহেতু আমাদের মনের মধ্যে একটা ধারণা থেকে যায় যে বি ভার্ব হ্যাভ ভার্ব এগুলো মেইন ভার্ব নয়, এগুলো সবসময় অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হয়, সেই কারণে ওটা আমরা একটু সেপারেটলি দেখলাম।
কিন্তু বেসিক্যালি আমরা কিন্তু এই নিয়মটাই ফলো করলাম, ওখানেও ভার্বের বেস ফর্ম ফলো করলাম, তারপরে আদার্স লিখলাম। এবারে আমরা অর্ডার অনুসারে কিছু সেন্টেন্স দেখছি। এখানে প্রথমে একটাই ওয়ার্ডের একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, এসো। এসো হলো একটাই ওয়ার্ড, ইংলিশে যাকে আমরা বলি কাম, তো ওটাই একটাই ওয়ার্ড এবং ওটাই একটা সেন্টেন্স। তো সেই জন্য আমরা একটা এরকম উদাহরণ রাখলাম, এসোকে ইংলিশে আমরা বলতে পারি কাম। ইটস আ কমপ্লিট সেন্টেন্স। নেক্সট, এখানে এসো। এখানে এসো, কাম হিয়ার, মানে V1 অ্যান্ড আদার্সের মধ্যে হেয়ার। এখানে হেয়ারটা হলো অ্যাডভার্ব, অর্থাৎ আদার্সের মধ্যে হেয়ারটা যদি হয় তাহলে এটা হবে অ্যাডভার্বিয়াল। কাম হলো ভার্ব আর হেয়ার হলো অ্যাডভার্বিয়াল। নেক্সট, জানালাটা খোলো। জানালাটা খোলো তাহলে কি হবে? প্রথমে ভার্বের ফার্স্ট ফর্ম খোলা, ইংলিশ হচ্ছে ওপেন। জানালাটা তাহলে দ্য উইন্ডো, ওপেন দ্য উইন্ডো। ঠিক একই রকম ভাবে দরজাটা বন্ধ করো, একই রকম, জাস্ট ওপেনের জায়গায় বন্ধ করা বলেছে, তাহলে শাট দ্য ডোর বলতে পারি বা ক্লোজ দ্য ডোর বলতে পারি, দুটোই আমরা লিখতে পারি। তো এখানে আমরা লিখছি ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য ডোর। নেক্সট, প্রশ্নটি লেখো। এখানে ভার্বের বেস ফর্ম লিখতে হবে, লেখা ইংলিশ হচ্ছে রাইট। এবার প্রশ্নটি হলো দ্য কোয়েশ্চেন, দ্য কোয়েশ্চেন, রাইট দ্য কোয়েশ্চেন। নেক্সট বলেছে প্রশ্নটির উত্তর দাও। উত্তর দাও ইংলিশে বলা হবে, উত্তর দাওকে ইংলিশে আমরা বলবো অ্যান্সার। তাহলে প্রশ্নটির ইংলিশ হচ্ছে দ্য কোয়েশ্চেন, তাহলে এটা হবে অ্যান্সার দ্য কোয়েশ্চেন, answer the question. Okay. আচ্ছা, এবার আমরা প্রথম থেকে একটু দেখি। প্রথমে শুধু ভার্ব রয়েছে, আর কিছু নেই। এবার নেক্সটে ভার্ব রয়েছে প্লাস হেয়ার। হেয়ার হলো একটা অ্যাডভার্বিয়াল, আদার্সের মধ্যে অ্যাডভার্বিয়াল এটা হলো। এখানে ওপেন দ্য উইন্ডো, দ্য উইন্ডো, ওপেন হলো ভার্ব, দ্য উইন্ডো হলো একটা নাউন, মানে এটা হলো অবজেক্ট এখানে। তেমনই ক্লোজ দ্য ডোর, এখানে ক্লোজ হলো ভার্ব, আদার্সের মধ্যে দ্য ডোর রয়েছে, ডোর একটা নাউন, তাই এটা অবজেক্ট। ঠিক একই রকম ভাবে রাইট দ্য কোয়েশ্চেন, কোয়েশ্চেনটাও এখানে একটা নাউন, তার মানে এটা হবে অবজেক্ট। অ্যান্সার দ্য কোয়েশ্চেন, এখানে অ্যান্সারটা ভার্ব, দ্য কোয়েশ্চেনটা অবজেক্ট। এবারে আমি কিছু সেন্টেন্স বোর্ডে লিখেছি, একটু সেন্টেন্সগুলো লক্ষ্য করো। যেমন রিতেশ এখানে এসো, আগে আমরা করেছিলাম এখানে এসো, এখন দেখতে পাচ্ছি রিতেশ এখানে এসো। বা পরেরটা দেখো, প্রত্যেকে খাতা খোলো, মা ব্যাগটা দাও, তারপরে জোরে পড়ো মিতা। তো এই ধরনের সেন্টেন্সে আমরা তো দেখতে পাচ্ছি একটা করে সাবজেক্ট রয়েছে। তো ম্যাম তো বলেছিলেন সাবজেক্ট হয় ইউ, কিন্তু এখানে এক জায়গায় রিতেশ রয়েছে, এক জায়গায় প্রত্যেকে রয়েছে, এক জায়গায় মা রয়েছে, একবার মিতা রয়েছে। তো এরা কি, এরাও কি সাবজেক্ট? ওয়েল, তোমরা একটু ভালো করে দেখো, এরা কি সত্যিই সাবজেক্ট? এদেরকে শুধু ডাকা হচ্ছে। যেমন রিতেশ এখানে এসো, মানে রিতেশ বলে আমি ডাকছি, কিন্তু এখানে এসো তার মানে হচ্ছে রিতেশ তুমি এখানে এসো, মানে আলটিমেটলি আমি তুমি এখানে এসোই বোঝাচ্ছি, তার মানে সাবজেক্ট ইউই হচ্ছে, শুধু নামটা ধরে ডাকছে এইরকম। ঠিক একই রকম ভাবে প্রত্যেকে খাতা খোলো, প্রত্যেকে খাতা খোলো, খোলো কথাটাই বোঝা যাচ্ছে যে প্রত্যেকে, তোমরা, মানে তোমরা প্রত্যেকে খাতা খোলো, এটাই বলতে চাইছে যে প্রত্যেকেটা আলাদা করে বলা হচ্ছে এবং তোমরা খাতা খোলো এই কথাটা বলা হচ্ছে। তার মানে এখানেও সাবজেক্ট ইউ, প্রত্যেকে কিন্তু নয়। তেমনি মা ব্যাগটা দাও, মাকে ব্যাগটা, মার কাছ থেকে চাওয়া হচ্ছে, মাকে ডাকা হচ্ছে, মা ব্যাগটা দাও, মা তুমি ব্যাগটা আমাকে দাও, তার মানে এখানেও কিন্তু সাবজেক্ট ইউ। ঠিক একই রকম ভাবে জোরে পড়ো মিতা, আমি মিতা নামটা ধরে ডাকছি, ডেকে বলছি তুমি জোরে পড়ো, মানে তুমি তো আমরা বলি না, মিতা জোরে পড়ো, তার মানে মিতা কিন্তু এখানে শুধু নাম, মানে নাম সম্বোধন করা হচ্ছে, ডাকা হচ্ছে, কিন্তু আসলে আমি বলছি যে তুমি জোরে পড়ো। তো এগুলোর ক্ষেত্রে আমরা যেমন আছে সেই অনুসারে বসিয়ে দেবো, একটা কমা দেবো, দিয়ে বাকিটুকুনি আবার এই রকম ফরম্যাটেই লিখবো, V1 প্লাস আদার্স। তাহলে প্রথমটা কিরকম হবে, রিতেশ এখানে এসো, তাহলে আগে আমরা রিতেশ লিখে নেব, রিতেশ
come here. Similarly, প্রত্যেকে খাতা খোলো। Everybody open your copy. Next, মা ব্যাগটা দাও। এক্ষেত্রে প্লিজ বলে মাকে বললে রিকোয়েস্ট করে বলাটাই উচিত যে মা প্লিজ ব্যাগটা দাও। তো এখানে প্লিজ বলা হয়নি, আমরা প্লিজটা লিখছি না। মাকে আমরা এখানে মাদার লিখবো না, যেহেতু এটা স্পেশালি স্পোকেনেতেই হয়, তাহলে ইংলিশে আমরা বলবো মম। মম, give me the bag. এখানে মিও দেওয়া যেতে পারতো, বাংলাতে যেহেতু মি বলা হয়নি, আমাকে ব্যাগটা দাও, আলটিমেটলি আমাকেই বলা হচ্ছে, কিন্তু যেহেতু বলেনি তাই আমরা ইংলিশে লিখলাম না, মম গিভ দ্য ব্যাগ। জোরে পড়ো মিতা। এগেইন এটা আমরা কি বলবো, রিড লাউডলি, then comma, then the name, মিতা। রিড লাউডলি মিতা। এবারে কিছু এক্সাম্পলস আমি বোর্ডে রেখেছি, এই এক্সাম্পলগুলো একটু দেখো। তুমি চুপ করো, তুমি বেরিয়ে যাও, তুমি কথা বলা বন্ধ করো। এখানে একটু দেখো, সেন্টেন্সে কিন্তু আমি অলরেডি তুমি কথাগুলো দিয়েছি। এগুলো কখন ব্যবহার করা হয়? এগুলো যখন খুব কেউ রেগে যায়, রেগে গিয়ে কথা বলে যে তুমি চুপ করো, মানে একটা জোরে যেটা ধমক দিয়ে যেটা বলা হয় যে তুমি চুপ করো, বা তুমি বেরিয়ে যাও, খুব রেগে গিয়ে বিরক্ত হয়ে যেটা বলা হয়, বা তুমি কথা বলা বন্ধ করো। তো এগুলোর ক্ষেত্রে যখন খুব রেগে বা জোরে কথা বলা হয় তখন আমরা কিন্তু তুমি কথাটা আলাদা করে বলি, মানে ইংলিশেও এইভাবে বলা হয়। যেমন তুমি চুপ করো, ইউ শাট আপ। নেক্সট, তুমি বেরিয়ে যাও, ইউ গেট আউট। নেক্সট, তুমি কথা বলা বন্ধ করো। কেউ হয়তো কথা ক্লাসে কনস্ট্যান্ট কথা বলেছে, তাকে বারণ করা হচ্ছে, তারপরেও সে বলে যাচ্ছে, তখন কি টিচার খুব রেগে গিয়ে হয়তো বললো তুমি কথা বলা বন্ধ করো, ইউ স্টপ টকিং। ওকে, তো এই ধরনের কিছু কিছু সেন্টেন্সে আমরা ইউটাকে ব্যবহার করি। আর এগুলো যেহেতু স্পেশালি স্পোকেনে হয়, তাহলে স্পোকেনেতে, রিটেনের ক্ষেত্রে এত লাগে না, বাট স্পোকেনেতে আমরা এরকম কিন্তু ব্যবহার করে থাকি। এরপরে আমরা এমন কিছু সেন্টেন্স দেখব যেগুলো কিছু অ্যাডভাইস ইন্ডিকেটস করে, অর্থাৎ কিছু না কিছু উপদেশ দেয়। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে স্ট্রাকচার করি? প্রথমে আমরা অলওয়েজ বসাই কিংবা নেভার বসাই। যেহেতু আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ ফর্ম করছি, তাই আমরা নেভার দিয়ে আজকে করছি না। অলওয়েজ বসিয়ে আমরা স্টার্ট করতে পারি, তারপরে V1, তারপরে আদার্স, বা অলওয়েজ না দিয়েও আমরা সেন্টেন্সটা তৈরি করতে পারি। ভার্বের ফার্স্ট ফর্ম প্রথমে দিই, তারপরে আদার্স দিয়েও আমরা সেন্টেন্সটা তৈরি করতে পারি। এবার অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ দেওয়া। এবার উপদেশ দেওয়ার মধ্যে একটা সফট টোন থাকবে, টোনেরও একটা ব্যাপার আছে, অর্থাৎ আমরা অলওয়েজ দিয়েও আমরা অ্যাডভাইস করতে পারি, কিংবা কিছু কিছু বাক্যে অলওয়েজ না দিয়েও আমরা অ্যাডভাইস তৈরি করতে পারি, সেটা বাক্যের উপর ডিপেন্ড করে। তাহলে আমরা কিছু এক্সাম্পলস রেখেছি, সেটা আগে দেখে নিই কিরকম কিরকম বাক্য হতে পারে। যেমন প্রথম বাক্যটা একদম ভেরি কমন সেন্টেন্স, সর্বদা সত্য কথা বলবে। এটাকে আমরা ইংলিশে ট্রান্সলেট করলে হয় অলওয়েজ, এটাকে প্রথমে অলওয়েজ বসাতে হবে, সর্বদা বলেছে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এরপরে নেক্সট সেন্টেন্সটা দেখব, প্রতিদিন খবরের কাগজ পড়বে। এটাও যেহেতু অ্যাডভাইস, মানে এটা বোঝা যাচ্ছে যেটা একটা অ্যাডভাইস দিচ্ছে, একটা উপদেশ দিচ্ছে। এখানে কিন্তু কোথাও অলওয়েজ এসব কিছু বলে দেওয়া নেই, মানে সর্বদা কথাটা নেই। তাহলে আমরা ট্রান্সলেট করবো প্রথমে ভার্বের ফার্স্ট ফর্ম দিয়ে, তারপরে আদার্স। এখানে ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্ব হচ্ছে পড়া, পড়াকে ফার্স্ট ফর্মে আমরা লিখছি রিড, তারপরে আদার্স, আদার্সের মধ্যে কি রয়েছে
খবরের কাগজ প্রতিদিন, তাহলে রিড দ্য নিউজ পেপার ডেইলি। ডেইলি, এটা একটা অ্যাডভাইস। এরপরের সেন্টেন্সটা নিয়মিত ব্যায়াম করবে। নিয়মিত ব্যায়াম করবে, এখানেও ভার্ব কোনটা? ব্যায়াম করা, ইংলিশ হচ্ছে এক্সারসাইজ। এবার নিয়মিত রেগুলারলি। রেগুলারলি, তাহলে নিয়মিত ব্যায়াম করবে, এক্সারসাইজ রেগুলারলি। নেক্সট সেন্টেন্স, তোমার মায়ের খেয়াল রেখো। খেয়াল রাখা ইংলিশ হচ্ছে টেক কেয়ার। তোমার মায়ের বলেছে, তাহলে টেক কেয়ার অফ ইয়োর মাদার। ওকে, নেক্সট সেন্টেন্সটা আমরা দেখব, গাড়ি আস্তে চালাও। অর্থাৎ এটা যদি ধরো রাস্তায় আমরা রয়েছি, পাশে থেকে কোনো একটা গাড়ি বললো যে গাড়িটা আস্তে চালাও, মানে সেটা অ্যাডভাইস হিসেবেই নিতে হবে, সে ভালোর জন্যই বলছে যে গাড়ি আস্তে চালাও। এখানে ভার্ব হবে চালাও, চালাও ইংলিশকে হচ্ছে ড্রাইভ। এবার গাড়ি আস্তে চালাও, ড্রাইভ। এরপরে হবে দ্য কার, আস্তে ইংলিশ হলো স্লোলি, মানে আস্তে ভাবে চালাও, ড্রাইভ দ্য কার স্লোলি। এবারে রাস্তা সাবধানে পার হও, এটা অবশ্যই অ্যাডভাইস, শুনেই বুঝতে পারছি একদম সফট টোনে রয়েছে যে রাস্তা সবসময় সাবধানেই পার হতে হয়, এটাও অ্যাডভাইস। আর বলছে যে রাস্তা সাবধানে পার হও, এটাও একটা অ্যাডভাইস। তাহলে এটা আমরা কিরকম বলবো? প্রথমে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে আদার্স। ভার্বের ফার্স্ট ফর্ম পার হওয়া, ইংলিশ হচ্ছে ক্রস। কি পার হবে? রোড, ক্রস দ্য রোড। সাবধানে, কেয়ারফুলি, ক্রস দ্য রোড কেয়ারফুলি। এরপরে আমরা এমন কিছু সেন্টেন্স নিয়ে আলোচনা করব যেগুলো কিছু না কিছু রিকোয়েস্ট অর্থাৎ অনুরোধ করা বোঝাচ্ছে। তো আমরা দেখে নেব যে রিকোয়েস্ট করতে গেলে কিরকম সেন্টেন্স স্ট্রাকচারটা হয়। প্রথমে আমরা প্লিজ বা কাইন্ডলি বসাই, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে আদার্স। মেন আমরা ভার্বের ফার্স্ট ফর্ম বসাবো প্লাস আদার্স, এটা আমরা রাখবই। শুধু রিকোয়েস্ট করা হয়েছে তাই প্লিজ বা কাইন্ডলি আমরা শুরুতে বসাতে পারি, অথবা আমরা সেম একই রকম ভার্ব প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আদার্স বসালাম, তারপরে কমা দিয়ে প্লিজ বা কাইন্ডলি বসাতে পারি, দেন ফুল স্টপ। ওকে, মানে আমরা দুরকমভাবে লিখতে পারি, শুরুতে প্লিজ বা কাইন্ডলি দিয়ে সেন্টেন্সটা তৈরি করতে পারি, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আদার্স, কিংবা ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আদার্স তারপরে কমা দেব, অবশ্যই কমা দিয়ে তারপরে প্লিজ বা কাইন্ডলি ব্যবহার করতে পারি। এটা হলো রিকোয়েস্টের স্ট্রাকচার। মোটামুটি আমরা যেখানে যেখানে প্লিজ ব্যবহার করতে পারি সেখানে সেখানে কাইন্ডলি ব্যবহার করতে পারি। তো এবার দেখে নেওয়া যাক প্রথম সেন্টেন্স, দয়া করে জানলাটা খোলো। প্রথমেই আমাদের জানলাটা খুলতে বলেছিল, কিন্তু সেটা অর্ডার করেছিল। অর্ডার করলে তো শুনবো না আমরা বললাম যে একটু ভালোবেসে বলতে হবে, একটু রিকোয়েস্ট করতে হবে, তাহলেই জানলাটা খুলবো। তাই জন্য কি বলা হলো? দয়া করে জানলাটা খোলো। তো দয়া করে আমরা এখন আর বলি না, ঠিক একই রকমভাবে দয়া করে দরজাটা বন্ধ করো, এটাও আমাদের আগে বলা হয়েছিল, আমরা করিনি। ভালোবেসে বলতে হবে, তারপরে আমরা কাজটা করবো, তাই না? তো এখানেও দয়া করো বলেছে, তারপরে অনুগ্রহ করে আমাকে এক গ্লাস জল দেবেন, বা দয়া করে আমাকে একটি কলম দেবেন, দয়া করে আমাকে সাহায্য করুন। আমরা আর এত দয়া করে বা অনুগ্রহ করে এত বাংলা ওয়ার্ড ইউজ করি না, এগুলোর ক্ষেত্রে আমরা বাংলাতেই প্লিজ বলি বা কাইন্ডলি বলি। তো যেহেতু আমরা সেন্টেন্স করছি তাই আমরা বাংলাতে দয়া করে অনুগ্রহ করে লিখেছি, বলার ক্ষেত্রে আমরা কিন্তু এত বলি না। তো ট্রান্সলেট করা যাক। প্রথম সেন্টেন্সটা বলেছে দয়া করে জানলাটা খোলো। দয়া করে লেখার জন্য আমরা লিখছি প্লিজ, জানলাটা খোলো মানে ওপেন দ্য উইন্ডো। নেক্সট, দয়া করে দরজাটা বন্ধ করো। তাহলে এবারে এই দয়া করেটা আমরা শেষে দিতে পারি, দরজাটা বন্ধ করো, ক্লোজ দ্য ডোর। পরে লিখছি যেখানে আমরা একটা কমা দিয়ে তারপরে লিখবো প্লিজ, ক্লোজ দ্য ডোর প্লিজ।
তারপরে অনুগ্রহ করে আমাকে এক গ্লাস জল দেবেন। এখানে আমরা কাইন্ডলি ইউজ করি, কাইন্ডলি, এরকম ব্যাপার না যে এখানে কাইন্ডলি ইউজ করতে হবে, ওখানে প্লিজ, যেখানে যেটা খুশি ব্যবহার করা যেতে পারে। আমরা সব রকম ভাবেই লিখছি, প্রথমে সামনে দিলাম প্লিজ, পরে শেষে দিলাম প্লিজ, এখন আমরা কাইন্ডলি লিখছি। কাইন্ডলি আমাকে এক গ্লাস জল দেবেন, তাহলে গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। কাইন্ডলি গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। দয়া করে আমাকে একটি কলম দেবেন। প্লিজ গিভ মি আ পেন। দয়া করে আমাকে সাহায্য করুন, প্লিজ হেল্প মি, বা হেল্প মি প্লিজ। ওকে, প্লিজ হেল্প মি দিয়ে দিচ্ছি, সিম্পল, প্লিজ হেল্প মি। ওকে, তাহলে এগুলো হলো কিছু সেন্টেন্স যেগুলো আমাদের, যেটা পড়ে আমরা বুঝতে পারছি যে এগুলো কিছু না কিছু রিকোয়েস্ট করছে, মানে অনুরোধ করছে, যার মধ্যে প্লিজ কথাটা রয়েছে বা কাইন্ডলি কথাটা থাকবে, তাতে বোঝা যাবে যে এই সেন্টেন্সটাতে কিছু না কিছু রিকোয়েস্ট করছে। এছাড়া একটা টোন থাকে, টোন, রিকোয়েস্টেরও একটা টোন থাকে, মানে আমরা যখন কথা বলি তার মধ্যে একটা কথা বলার সুর থাকে, যাতে বোঝা যায় যে এটা একটা রিকোয়েস্ট হচ্ছে। আমরা যদি কোনো ফর্মাল সিচুয়েশনে যাই, মানে ফর্মাল বা অফিসিয়াল সেরকম কোনো সিচুয়েশন বা কোনো অ্যাপ্লিকেশন লিখতে হয়, তখন কিন্তু আর প্লিজ কথাটা ভালো লাগে না, তখন আমরা কিন্তু কাইন্ডলি ওয়ার্ডটা ইউজ করি। কাইন্ডলি ইউজ করে আমরা সেই সেন্টেন্সটা তৈরি করি। যেমন, দয়া করে আমাকে ছুটি দেবেন, এটা আমরা স্কুলে বলি বা অফিসিয়ালিও কিছু হতে পারে। তো সেক্ষেত্রে আমরা কিরকম বলতে পারি, কাইন্ডলি grant me leave। অনুগ্রহ করে আমার টিসি এর ব্যবস্থা করবেন। স্কুল ট্রান্সফার করতে গেলে তখন আমাদের টিসির দরকার লাগে, তো সেটাও আমরা অ্যাপ্লিকেশনের মাধ্যমে বলতে পারি। সেক্ষেত্রে আমরা কিরকম করি, কাইন্ডলি ইস্যু মি টিসি। এবারে আমি প্রথমে বলেছিলাম যে আমরা এই যে ইম্পারেটিভ সেন্টেন্সের সেন্টেন্স স্ট্রাকচারগুলো করি, সেখানে অক্সিলারি ভার্ব থাকে না, মানে নেগেটিভ ফর্মে হয়তো থাকে, অবশ্যই থাকে, ডু নট করতে হয়, ডুটাই একটা অক্সিলারি ভার্ব, সেখানে ইউজ হয়। কিন্তু অ্যাফার্মেটিভ, মানে ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভে কিন্তু ডু মানে কোনো অক্সিলারি ভার্ব থাকে না। কিন্তু এক্সেপশনস তো আছেই, এক্সেপশনস আর অলওয়েজ দেয়ার। তো কিছু সেন্টেন্স এমন হয় যার মধ্যে আমরা আলাদা করে একটা অক্সিলারি ভার্ব মানে ডু ভার্ব আমরা ইউজ করি। সেটা কখন করি, এটা আসলে বলার ক্ষেত্রে আমরা ইউজ করি, আলাদা করে লিখে এটা প্রকাশ করা যাবে না যে বাংলাতে কীরকম হয়। যেমন আমি কিছু এক্সাম্পলস রেখেছি, আগে স্ট্রাকচারটা দেখে নিই। প্রথমে প্লিজ হবে, তারপরে ডু হবে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে আদার্স, মানে এটা থাকবেই, তার আগে শুধু ডু অ্যাড হচ্ছে আর তার আগে প্লিজ। কীরকম হচ্ছে, প্লিজ ডু কাম হিয়ার, মানে কাউকে ডাকছো হয়তো, মানে খুবই দরকার, প্লিজ ডু কাম হিয়ার, মানে এক্ষুনি এসো, মানে শিগগিরই এসো, এখানে এসোটাই বোঝাচ্ছে প্লিজ ডু কাম হিয়ার, মানে জোর দিয়ে বলা হচ্ছে। নেক্সট, প্লিজ ডু হেল্প দেম, মানে তাদেরকে দয়া করে তাদেরকে সাহায্য করো, মানে জোর দিয়ে বলা হচ্ছে, মানে এমনি ছেড়ে দেওয়া নয়, অরিজিনালি তাদেরকে সাহায্য করতে বলা হচ্ছে। নেক্সট, প্লিজ ডু কমপ্লিট দ্য ওয়ার্ক, কাজটা কমপ্লিট করতে বলার জন্য কমপ্লিট দ্য ওয়ার্ক বলাই যেতে পারতো, রিকোয়েস্ট করা হচ্ছে প্লাস একটু জোর দিয়ে বলা হচ্ছে যে কাজটা অবশ্যই কমপ্লিট করো প্লিজ। তারপরে এটা সমস্ত ইউটিউবাররা দেখবে, অনেক ইউটিউবাররাই বলে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, শুধু সাবস্ক্রাইব মাই চ্যানেল বললেই হয়ে যেত, কিন্তু এটা রিকোয়েস্ট করা এবং এটা জোর দিয়ে বলা যে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। এটা আমিও তোমাদেরকে বলছি যে প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমরা সবাই এন্টারটেনমেন্ট পছন্দ করি, নাচ গান কমেডি সবাই ভালোবাসি, এগুলো দেখতেও ভালোবাসি, এগুলোকে লাইকও করি, হয়তো সাবস্ক্রাইবও করে দিই, বাট এডুকেশনটাকে একটু ঢিলে, মানে এডুকেশনটাকে অতটা আমরা ইম্পর্টেন্ট দিই না, যদিও এডুকেশনটাও অতটাই ইম্পর্টেন্ট, এডুকেশনও খুবই ইম্পর্টেন্ট। তো এই ভিডিওগুলোকেও একটু লাইক করো, মানে শুধু আমার ভিডিও বলছি না, যারা এডুকেশন দিচ্ছে তারাও তোমাদের জন্যই হার্ডওয়ার্ক করছে, তো তোমরা তাদেরকেও একটু লাইক করো।
আর লাইক এমন একটা জিনিস যেটা তোমরা করলে তোমরাও নিজেরা পাবে লাইফে। আর সাবস্ক্রাইবও করো চ্যানেলটাকে। এবারে আমরা এমন কিছু সেন্টেন্স দেখব যেগুলো কিছু না কিছু অ্যালাউয়েন্স অর পারমিশনকে ইন্ডিকেট করে, অর্থাৎ কিছু না কিছু অনুমতি প্রকাশ করে। তো এই ধরনের সেন্টেন্স স্ট্রাকচারটা কিরকম হয়? প্রথমে আমাদের লেট বসাতে হয়, তারপরে অবজেক্টিভ কেস, তারপরে আবার ভার্বের ফার্স্ট ফর্ম দেন আদার্স। ভার্বের ফার্স্ট ফর্ম অ্যান্ড আদার্স এটা থাকেই, শুধু সামনে অ্যাড হয়ে যায় লেটটা আমাদের লিখতেই হবে। তারপরে অবজেক্টিভ কেস, সাবজেক্টিভ কেস অ্যান্ড অবজেক্টিভ কেস আমি একটু শর্টলি বলেছিলাম আমার এটার প্রথম যে পার্ট 1 সিরিজ আছে, পার্ট 1 যে ক্লাস আছে সেখানে বলেছিলাম, তাও আমি একবার লিখে রেখেছি। তো সাবজেক্টিভ কেস কিন্তু আমরা বসাবো না, অবজেক্টিভ কেস যেটা হয় সেটা বসাবো, ওসি মিন অবজেক্টিভ কেস। তো কিছু সেন্টেন্স দেখার আগে আমরা একটু সাবজেক্টিভ কেস আর অবজেক্টিভ কেস দেখে নিই। সাবজেক্টিভ কেসে আই হয়, এরই অবজেক্টিভ কেস মি, উই হলো সাবজেক্টিভ কেস এবং অবজেক্টিভ কেসে হচ্ছে আস। ইউ থেকে ইউই থেকে যায়, ইট থেকেও মানে ইউই থেকে যায়, ইটি থেকে যায়। আর দ্য বয় মানে যে কোনো নাউন, দ্য বয় থেকে যায়, মিনাই থেকে যায়, মানে কোনো নামই থেকে যায়। আর চেঞ্জ হয়, আই থেকে হয় মি, উই থেকে হয় আস, হি থেকে হয় হিম, শি থেকে হয় হার, দে থেকে হয় দেম। এগুলো সাবজেক্টিভ কেস আর এগুলো হলো অবজেক্টিভ কেস। অর্থাৎ আমরা যখন সেন্টেন্স স্ট্রাকচার করব তখন আমরা অবজেক্টিভ কেসের যে ওয়ার্ডগুলো হয় সেই ওয়ার্ডগুলোই নেব। তো প্রথম সেন্টেন্সটা দেখা যাক কি বলেছে, আমাকে খেলতে দাও। নিয়ম অনুসারে প্রথমে আমাদের লেট বসাতে হবে, লেট বসাচ্ছি। তারপরে অবজেক্টিভ কেস, আমাকে, আয়ের অবজেক্টিভ কেস হচ্ছে মি, তাহলে লেট মি। এবার খেলতে দাও, খেলা ইংরেজি হচ্ছে প্লে, লেট মি প্লে। এই যে দাও ইংলিশগুলোর জন্যই আমরা লেট ব্যবহার করি, প্রত্যেকটাতে দাও রয়েছে। মানে লেট মানে দাও, কোনো কিছু করতে দেওয়া, মানে কোনো কিছু করতে দেওয়াকে ইংলিশে আমরা বলি লেট। তাহলে আমাকে খেলতে দাও, লেট মি প্লে। তাকে খেলতে দাও, লেট হিম প্লে বা লেট হার প্লে। এখানে লিখছি লেট হিম প্লে। তাদেরকে খেলতে দাও, লেট দেম প্লে। তুহিনাকে পড়তে দাও, তুহিনাকে পড়তে দাও, তাহলে লেট আগে দেব, লেট তুহিনা স্টাডি। নেক্সট, ছেলেটিকে ঘুমাতে দাও, লেট দ্য বয় স্লিপ, লেট দ্য বয় স্লিপ। ভেরি সিম্পল, প্রথমে লেট, তারপরে অবজেক্টিভ কেস, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে আদার্স থাকলে আদার্স। যেমন আদার্সে কি, তাকে ফুটবল খেলতে দাও, তাহলে কি হতো, লেট হিম প্লে ফুটবল, তাহলে ওই ফুটবলটা হতো আদার্স। যদি আদার্স থাকে তো আদার্স লিখবো, না থাকলে ইটস ওকে। এবারে আমরা এমন কিছু সেন্টেন্স দেখব যেগুলো কিছু না কিছু অফার বোঝাচ্ছে, অর্থাৎ প্রস্তাব বোঝায়। প্রথমে আমরা দেখে নিই এটার সেন্টেন্স স্ট্রাকচারটা কিরকম হয়। প্রথমে আমাদের বসাতে হয় লেটস, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে আদার্স। এই লেটসটাকেও যদি আমরা ভাঙি সেখানেও আমরা লেট কথাটা পাই, লেট প্লাস আস, তবে লেটস হয়। আর শুধু লেটসের মানে হলো মানে চলো কোনো একটা কাজ করি, চলো এটা করি, চলো ওটা করি, সেটা বোঝাতে আমরা লেটস কথাটা ব্যবহার করি। যেমন প্রথমে বলেছে চলো খেলি, চলো এর জন্য আমরা লেটস ব্যবহার করব, খেলির জন্য প্লে, লেটস প্লে। নেক্সট সেন্টেন্স হলো চলো খেলতে যাই। এখানে দেখে দুটো ভার্ব লাগছে, খেলতে আর যাই। যাইটা হলো ট্রানজিটিভ ভার্ব আর খেলতে হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আমাদের কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম মানে যেটা ট্রানজিটিভ সেটারই করতে হবে। তাহলে চলো খেলতে যাই, তাহলে লেটস গো, লেটস গো। এবার খেলতে টু প্লে, লেটস গো টু প্লে। নেক্সট সেন্টেন্স হলো চলো পড়তে যাই। সিমিলারলি এখানেও দুটো ভার্ব লাগছে, কিন্তু এটা হলো ট্রানজিটিভ ভার্ব আর এটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে ট্রানজিটিভ ভার্বেরই আমরা ভার্বের ফার্স্ট ফর্ম হিসেবে লিখবো, তাহলে লেটস গো টু স্টাডি, লেটস গো টু স্টাডি। নেক্সট, চলো টিভি দেখা যাক।
এটা অফার হতে পারে, এটা সাজেশনও হতে পারে। আমি খুব টায়ার্ড বা আমার বোর্ড লাগছে, তখন কেউ একজন সাজেশন দিল বা অফার দিল, চলো টিভি দেখা যাক। এটা একটা সাজেশনও হতে পারে, অফারও হতে পারে। তাই লেটস ওয়াচ দ্য টিভি। চলো বিশ্রাম নেওয়া যাক। লেটস টেক রেস্ট হতে পারে বা টেক সাম রেস্টও হতে পারে। আমরা সাম লিখছি, লেটস টেক সাম রেস্ট। This is all about today's class, and now it's your turn. I have given some Bengali sentences and you have to translate these sentences into English. So first sentence holo shotorko hao. Next, সর্বদা অন্যদের সাহায্য করবে। Next, তাদেরকে বলতে দাও। And the last one is চলো পিকনিক করি। তো এই চারটে সেন্টেন্স দিলাম, একদম ভেরি ভেরি ইজি। তোমরা এটার ট্রান্সলেট করবে and all of you please send your answer in comment box. আর তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে then please hit the like button and also share the video and please do subscribe my channel. Thank you. See you in next video. Till then, take care, keep practicing and keep improving yourself. Thank you. Bye-bye.